ডাকসুর প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন আবিদ নাম আবিদ, করে হ্যাঁ। ভদ্রলোকের। উনি একটা পোস্ট দিয়েছেন, উনার ২১ নাম্বার ব্যালট। উনি একটা পোস্ট দিয়েছেন আন্দ্রেয়া পিরলো হ্যাঁ, ২১ হ্যাঁ, নাম্বার হ্যাঁ, জার্সি হ্যাঁ। পরে। আপনি কারো ব্র্যান্ডিং এ আপনি দেখেছেন নাকি যে ক্রিকেটিং কিছু তারা নিয়ে এসেছেন? না। বাফুফের যে ক্যাপাবিলিটি, যে হুম। সক্ষমতা, ফরেন প্লেয়ার আসার হঠাৎ করে যে চাপটা, সেটা কি তারা বাফুফে এসে নিতে পেরেছে এবং সেটা কি অনেকটা চাপে পড়েছে কিনা বাফুফে? ফুটবলের আঁতুড়ঘর হচ্ছে ক্লাব ফুটবল এবং ফুটবলের শুরুই হয়েছে ক্লাব ফুটবল দিয়ে, নট ইন্টারন্যাশনাল ফুটবল। একটা বিশ্বকাপ আয়োজন করতে ১৯৩০ সালে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ওই সময় লোকে বলেছিল যে এটা দেশের খেলা হয় নাই। এমন একটা দেশ খুঁজে পাবেন না যেখানে ক্লাব ফুটবল পপুলার না, তার ইন্টারন্যাশনাল টিম ভালো করছে। বাংলাদেশের ফুটবলে যে ডেডিকেটেড সাপোর্টার্স আছেন, এইটা আর কোনো খেলাতে বাংলাদেশে আছে কিনা আমি জানি না। হয়তো নাম্বারে কম হইতে পারেন তারা, কিন্তু বাংলাদেশের ফুটবলে দুর্দিনে সুদিনে সবসময় তারা এই দলের পাশে থাকেন এবং তারা আমার কাছে মনে হয় যে এই মানে বাংলাদেশের ফুটবলের নিউক্লিয়াস। বাংলাদেশের ক্লাব ফুটবল কখনোই উঠবে না আনলেস আবাহনী এবং মোহামেডান তারা বাংলাদেশে নিজেদেরকে আরও একবার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে না পারে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যাপ্টেন্স কলে নতুন পডকাস্ট চ্যাপ্টারে। ক্যাপ্টেন্স কলে আজকের পডকাস্ট চ্যাপ্টারে আমি আপনাদের সাথে রয়েছি জাহিদ হাসান, এবং আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছে বাংলাদেশের ক্রীড়া জগতের, স্পেশালি ফুটবল জগতের অন্যতম জনপ্রিয় ফুটবল সাংবাদিক রিফাত মাসুদ ভাই। এবং আমাদের আজকের এপিসোডটি স্পন্সর করেছেন জার্সি ফ্রিক বিডি। ওয়েলকাম রিফাত ভাই আমাদের ক্যাপ্টেন্স কলে পডকাস্ট চ্যাপ্টারে। ভাই, প্রথমে জানতে চাই যে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো হলো এখানে এসে। আশা করি কিছু কথা বলা যাবে। আপনাকে স্বাগতম ভাই, ইনশাল্লাহ। আমরা ভাই আজকে পডকাস্ট চ্যাপ্টারটা 3টা রাউন্ডে শেষ করব। ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এবং পেনাল্টি রাউন্ড লাস্টে থাকবে। কেন, যদি জিতে যাই ফার্স্ট হাফ সেকেন্ড হাফে তাহলে কি হবে? যদি জিতে যান হ্যাঁ, তাহলে আমি কেন টাই ব্রেকার খেলবো? সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে পেনাল্টি আমরা বাদ দিব। ঠিক আছে, গো অন। আচ্ছা, ওকে, ঠিক আছে। ফার্স্ট হাফের প্রথম প্রশ্ন। হ্যাঁ। ২০০৭ সালে বইমেলা থেকে সাংবাদিক হওয়ার ইচ্ছা জাগ্রত হয়, এই ব্যাপারটা কেমন ছিল এবং শুরুটা কেমন ছিল? আচ্ছা, ওই ব্যাপারটা হচ্ছে যে মনে হয় অন্য একটা পডকাস্টে দেখে হ্যাঁ, ওই হ্যাঁ, প্রশ্নটা নিয়ন ভাই, হ্যাঁ। বোধহয় আসছে। নিয়ন এবং অমিত ভাই ছিল যে পডকাস্টটাতে। তো ওখানের ব্যাপারটা এরকম যে স্পোর্টস জার্নালিস্ট হওয়ার ইচ্ছাটা ছিল। পত্রিকা ছোটবেলা থেকেই পড়তাম। তো পত্রিকার মূলত ওই উল্টে পেছন থেকেই পড়াটা শুরু হইতো। তো ওইখানে খেলার পাতায় যা আছে সবটুকু পড়ে শেষ হয়ে যাইতো। কখনো মনে হইতো যে আরও কেন খবর নাই? তখন পর্যন্ত তো খেলার পাতা এক পাতাই থাকতো। তো ওই কারণে আরও কিছু পত্রিকা তখন আ মানে নিয়ে আসতে হইতো যাতে আরও বেশি নিউজ পাওয়া যায়। একই নিউজ তো একেক পত্রিকা একেকভাবে করে। এর পাশাপাশি একটু খেলার খবর এবং প্রচুর খেলা দেখা এইসব অভ্যাসটা ছিল সবসময়। কিন্তু ওই বইমেলার পরে গিয়ে, বইমেলাতে গিয়ে মানে আমি জানলাম যে এটা নিয়ে বইও লেখা যায়। উৎপল শুভ্র, মানে শুভ্রদা যেই বইটা লিখেছিলেন, শুভ্রদা বই তো লিখেন, অনেকেই লিখেছেন এরপরে। বিশ্ব যখন ফুটবলময় বইটার নাম মনে হয় এরকম ছিল। তো বইমেলায় গিয়ে বই কিনতে হবে ওরকম সময় থেকে মনে হলো যে ঠিক আছে এই বইটাই কিনি। ওই বইটা কিনে আমি খুব যে বই পড়ার অভ্যাস আমার আছে এমনটা না। মানে খুব যে পড়ি এমন না। কিন্তু ওই বইটা এক নিমিষেই পড়ে ফেললাম আরকি। তো কারণ খুব আগ্রহ ছিল এবং ওইটা মূলত একটা ডায়েরি। যে একটা স্পোর্টস জার্নালিস্টের লাইফস্টাইল আসলে কেমন, বা কিভাবে তারা এই ম্যাচগুলো কভার করেন, কিভাবে তারা খেলা দেখতে যান, খেলা দেখার সময় কি মানে অবস্থার অবতারণা ঘটে। এইসব জিনিস ওখান থেকে টুকটাক জানা শুরু। তো ওই বইটা পড়ার পরে মনে হইলো যে এইটা তো একটা খুবই ভালো কাজ হইতে পারে। মানে একটা খেলা দেখতে যাওয়া এবং খেলা দেখার সাথে খেলাটা কভার করতে পারা, খেলা নিয়ে কথা বলতে পারা। তার মানে স্পোর্টস জার্নালিস্ট উনারাই। মানে স্পোর্টস জার্নালিস্টের সঙ্গে তখন কোনো ইন্টারেকশন ছিল না। তখন বুঝতে পারলাম যে না, তাহলে বোধহয় স্পোর্টস জার্নালিস্ট ব্যাপারটা এরকম। এবং তখন ওই আগ্রহটা জন্মালো যে বোধহয় এরকম কিছু একটা করা যায়। পরে লাকিলি বা আনলাকিলি ওই পথে হাঁটা হয়েছে আরকি। তার মানে যদি আমি শর্টে বলতে চাই, সেটা হচ্ছে প্লেয়ারদের সাথে কানেক্টেড এবং কাছ থেকে দেখতে পারার যে একটা আগ্রহ। হ্যাঁ, মানে আপনি যখন টেলিভিশনে খেলা দেখেন, আপনি তখন খেলা দেখে আপনার কাছে কি মনে হয়? যদি ওখানে থাকতে পারতাম, এটা মনে হয় না? আমার তো মনে হয় অবশ্যই। প্রত্যেকটা মানুষের যারা খেলা দেখেন, তাদের কাছে টেলিভিশনে খেলা দেখার পর এটাই মনে হয় যে যদি ওখানে থাকতে পারতাম। যদি এই প্লেয়ারের সাথে দেখা করতে পারতাম। প্লেয়ারের সাথে দেখা করাটা অত বেশি ইম্পোর্টেন্ট না। মানে খেলাটা তো দেখতে পারতাম। মানে আপনার প্লেয়ার যদি পাশ দিয়ে, মেসি যদি পাশ দিয়ে হেঁটে যায়, তো দেখতেছেন তো। ওটা টেলিভিশনে অবশ্যই। একরকম দেখতেছেন, সামনাসামনি একরকম দেখতেছেন। তো এই তাড়নাটা যদি আপনাকে ড্রাইভ করে, তাহলে সেই তাড়নার জন্য যা করার লাগে আরকি তাই। ২০১৫ সালে প্যাভিলিয়ন দিয়ে বন্ধুর সাথে একটা কানেক্টেড আছে মেবি, তো সেটা দিয়ে শুরু, সেই গল্পটা একটু জানতে। আচ্ছা, প্যাভিলিয়নে শুরু ২০১৫ তে। তো ওই সময় আগ্রহ ছিল যে কোথাও একটা কাজ খুঁজছিলাম, যে কোথাও যদি কাজ করা যায়। কারণ আমি কিছুই জানি না।
আমি হয়তো ফেসবুকে স্ট্যাটাস লিখতেছি, তো স্ট্যাটাস থেকে তো আসলে সব কিছু করা যায় না। স্ট্যাটাস লিখে বা কিছু মানুষ হয়তো পড়তেছেন বা কেউ আমার সাথে অ্যাগ্রি করতেছেন, কেউ হয়তো অ্যাগ্রি করতেছেন না। কিন্তু এটাকে আমি কোনো একটা রিটেন ফর্মে কোনো একটা জায়গায় রাখতে চাচ্ছিলাম এবং এইটার সম্পর্কে তো কোনো ধারণাই আমার ছিল না। পরে আমার যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ডের মাধ্যমে প্যাভিলিয়নের নাম ঠিকানা জানতে পারা। প্যাভিলিয়নে গিয়ে দেখলাম যে উনারা আ খুব আগ্রহ নিয়ে কাজ করছেন এবং ইন্টারেস্টিংলি উনারা সবাই ইঞ্জিনিয়ার। তারা কাজ করছেন স্পোর্টস নিয়ে, যেইটা আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করেছে যে ঠিক আছে, তার মানে এগুলো বোধহয় করাও যায়। স্পোর্টস জার্নালিজম করতে হলে নট নেসেসারিলি আপনাকে জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকেই আসতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ওখানে আসলে হাতেখড়ি, মানে ওখানে আমাকে একেবারে, আমি যদি নামও নেই, সাইফুল্লাহ থেকে শুরু করে অম্লান ভাই, প্রিয়ম ভাই, ফুয়াদ ভাই, উনারা সবাই একবার হাতে কলমে শিখিয়েছেন যে একটা লেখা। এবং ওরকম ও সময় এমনও হয়েছে, এমন না যে আমি খুব আহামরি ভালো লিখি বা বলি, কিন্তু উনারা ব্যাপারগুলো খুব ক্রিটিক্যালি আমাকে শিখিয়েছেন যে এই জায়গায় এটা কেন লিখতে হবে, কেন আমি যা লিখেছি সেটা ভুল। যদি আপনার ভেতরে আমি, এবং ওই সময় আমাকে কয়েক মাস এমনও পরিস্থিতির ভেতরে যেতে হয়েছে যে ধরেন আমি একটা জিনিস লিখতেছি, আমি তো মনে করতেছি যে আমি একটা বিরাট বড় হাতি ঘোড়া মেরে ফেলছি, যে আরে আচ্ছা। বাপরে বাপ কি লেখা লিখলাম একটা, কিন্তু ওইটা এডিটরের কাছে যাওয়ার পরে কিছুই হয় নাই, মানে একটা সেন্টেন্স পর্যন্ত মেক করতে পারেনি। এখন এত পড়াশোনা করে সেটা বাংলা বাক্য হইতেছে না, এটা যখন আপনাকে বলবে তখন আপনার গায়ে লাগবে। তো অবশ্যই। গায়ে লাগবে, কিন্তু আসলেই তো হচ্ছে না, মানে আসলেই হইতেছে না, কারণ আমি জানিই না। আপনি এতদিন ধরে রচনা লিখছেন 20 পৃষ্ঠা এইচএসসি পরীক্ষা, সেটা তো আলাদা হিসাব, সেটা তো একরকম লিখছেন, কিন্তু এটা তো আলাদা। এটার সাথে এটা তো কোনো আসলে তেমন সেরকম কোনো মিল নাই। তো তখন ওই ধৈর্যটা আমার আল্লাহর রহমতে ছিল যে না ঠিক আছে, আমার এটা শিখতে হবে বা আমাকে এটা পারতে হবে। এবং আগ্রহটা যেহেতু ছিল, তাই এবং উনারা খুবই ফ্রেন্ডলিও ছিলেন এট দ্য সেম টাইম। উনাদের শেখানোর আগ্রহটা ছিল। এই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট যে একটা শেখার আগ্রহ থাকার পাশাপাশি আপনি কার কাছ থেকে শিখছেন, এইটা আপনার জন্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ আজকাল দেখি যে মানে কাজ করতে আসলে শেখার জায়গাটাই, যে এখন আমি শেখার জায়গাটাই আমার সংকুচিত হয়ে গেছে। কিন্তু এই কাজে আসলে আপনাকে প্রতিদিনই শিখতে হবে। প্রতিদিনই শিখে যেতে হবে। যত শিখবেন তার 10% হয়তো ডেলিভারি করতে পারবেন বা 10% ডেলিভার হবে। তো সেইখানে জ্ঞানের তো কোনো শেষ কথাই নাই। কিন্তু এখন ওই কাজের চাপে বা পরিস্থিতির কারণে অনেক সময় আসলে সেই নিজেকে দেওয়া পড়াশোনার সময়টা অনেক সময় হয়ে ওঠে না দেখে, অনেক সময় নিজের যে জ্ঞানের ঘাটতি আছে এটা নিজেও টের পাই। তো যেই প্রসঙ্গে ছিলাম সেখানে যদি আসি, যে ওখানে ওই কাজ করতে, করতে তখন উনারা আমাকে, আমার লিখাতে বেশি ঝোঁক ছিল, উনারা আমাকে বলতেন যে একটু ভিডিওর দিকেও আসো, কিন্তু ভিডিও বানাতে আমার আসলে মোটেই কখনো কোনো মানে আগ্রহ ছিল না। ক্যামেরার সামনে খুব একটা আগ্রহ না, নেই। না, না, ক্যামেরার সামনে আগ্রহ ছিল না। কোনো মানে ভিডিও ফর্মে কোনো কিছুতে আমার তেমন আগ্রহ আসলে ছিল না। ওই সময়েও ছিল না, কখনোই ছিল না। লিখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কারণ লিখাটা আমার কাছে মনে হতো যে এটা আমার জন্য একটু ইজিয়ার। তো লিখতে, লিখতে পাশাপাশি কিছু ভিডিওর কাজ কারবারও হইতো, যে ভিডিও কিছু ট্যাকটিক্যাল অ্যানালিসিস বা এরকম কিছু কাজ কারবার করতাম। তখন আস্তে, আস্তে এভাবে কাজ করতে, করতেই আসলে চলা শুরু। কিছুটা শিখলাম, এই তো। 2015-16 সালের বাংলাদেশ জাতীয় দলের ফুটবল খেলা, তাদের পারফরমেন্স এবং বর্তমান যেই একটা জেনারেশন যাচ্ছে, কতটা পার্থক্য এবং কতটা উন্নত এবং কোন দিকগুলো আপনার বেশি চোখে লেগেছে? পরিবর্তন হয়েছে, ধরেন ওই সময় বাংলাদেশ টিমের জার্সি কি হবে সেটা কেউ জানতো না। এখন লোকে জানে। বাংলাদেশ টিম ক্যাম্পে আসলে কোথায় থাকবে এইটা যেমন নিশ্চয়তা ছিল না, এটা এখন হয়েছে। এই ফ্যাসিলিটিসগুলো বেড়েছে। আগে হামজা চৌধুরী ছিলেন না, এখন হামজা চৌধুরী এসছেন। হামজা চৌধুরী আসার কারণে তার সঙ্গে পাল্লা দিয়ে ফুটবল ফেডারেশনকে তাদের লেভেল আপ করতে হচ্ছে। আর এই ছাড়া যদি আপনি বলেন যে বিস্তর কোনো ফারাক হয়েছে, এইটা আমার মানে এখনো বলার সময় আসে নাই যে 2015-16 সালে বাংলাদেশের ফুটবল যেখানে ছিল, 2025-এ এসে এটা যে অনেক এগিয়েছে, এরকম কিছু না, দৃশ্যমান কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন, যে আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় এখানে সবচেয়ে বড় একটা পরিবর্তন যেটা হয়েছে, যে 2015 সালে বাংলাদেশের ফুটবলটা নিয়ে লোকে বদার্ড ছিলেন না। কিন্তু একটা টাইমে আমার কাছে মনে হয় আমাদের চেয়ে ইয়াঙ্গার জেনারেশন যারা আছে তারা এই ব্যাপারটা ফিল করতে শুরু করেছেন, যে খেলাটা আসলে ফুটবল, যে খেলাটা দিয়ে আদতে আপনি দেশের ব্র্যান্ডিং করতে পারবেন। আমাদের এখানে শেখানো হয়েছে যে আমাদের এই ব্র্যান্ডিং করে মনে হয় ক্রিকেট। হুম।
হ্যাঁ, মানে এরকম একটা জিনিস প্রতিষ্ঠাও পেয়ে গেছে। মানে কিন্তু বাংলাদেশে স্পোর্টসে শুধু বড় ফোকাস এবং টপে শুধু ক্রিকেটে আছে, আর না, কোনো স্পোর্টস হয় ক্রিকেটের না। ফোকাস থাকবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে ক্রিকেটই পপুলার এই মুহূর্তে, এবং বাংলাদেশের ক্রিকেটই বাংলাদেশকে বিশ্বের বাইরে পরিচয় অনেক জায়গায় করিয়ে দিয়েছে। কিন্তু ক্রিকেটের তো ওই সামর্থ্যটা থাকতে হবে, তাই না? যে সামর্থ্য দিয়ে সে ব্রাজিল পৌঁছাবে, সে কি ব্রাজিল পৌঁছাইতে পারে? সে তো পারে না। সে কিন্তু আর্জেন্টিনা পৌঁছাইতে পারছে। সে আর্জেন্টিনা পৌঁছাইলো কেমনে? সে আর্জেন্টিনায় পৌঁছাইলো বাংলাদেশের মানুষ সমর্থন করে বলে। বা আপনি এই যে বসুন্ধরা কিংস আর্জেন্টিনার একজন কোচ নিয়ে এসছে, মারিও গোমেজ, ওটা আর্জেন্টিনা মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে, বাংলাদেশের ক্লাব এই কোচকে এনেছে। ফুটবলের এই দক্ষতাটা আছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ একটা সময় গিয়ে, বা ইয়াঙ্গার জেনারেশন একটা সময় গিয়ে এটা ফিল করেছে যে এই খেলাটাই আপনার পুঁজি, যেটা সবসময় বলা হয় যে এটা দিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দিয়েছে। ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয় না। আরও বরং যেটা মনে হয় যে দেখেন, মানে ক্রিকেট দিয়ে আপনি আসলে দক্ষিণ এশিয়ায় মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, আরও এরকম কয়েকটা কান্ট্রিতে। কিন্তু এর বাইরে মানুষজন আসলে খেলাটা খোঁজেন। আপনাকে ফুটবল দিয়েই পরিচিত হতে হবে। যেমন ধরেন, আমার কিছুদিন আগে AIPS এর প্রেসিডেন্টের সঙ্গে কথা হচ্ছিল। স্পোর্টস জার্নালিস্টদের ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় যে সংগঠন, 100 বছরের ওপর ওটার বয়স, মানে পৃথিবীর সব বাঘা স্পোর্টস জার্নালিস্ট ওটার সাথে যুক্ত। তার প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হচ্ছিল যে তিনি বলছেন যে বাংলাদেশের কোন খেলাটা আসলে পপুলার, ফুটবল সম্পর্কে তো আমরা কিছুই জানি না, তোমার ফুটবল নিয়ে এটা লেখা দাও বা এরকম একটা কিছু তিনি আমাকে জানতে চাচ্ছিলেন। তো অলিম্পিক্স তারা জানতে চান এটা নিয়ে, ক্রিকেট নিয়ে তারা জানতে চাচ্ছেন না। তো মানে ওটাতে খুব ভালো করলে হয়তো ঠিক আছে, হ্যাঁ খুব ভালো, বাংলাদেশ ক্রিকেটিং একটা নেশন, এটা সম্পর্কে রিকগনিশন দিচ্ছে। কিন্তু ওই যে যখন আপনি এইরকম স্টেজে যাচ্ছেন, যে ওয়ার্ল্ড ওয়াইড যে স্টেজটার কথা বলা হচ্ছে, ওখানে রিকগনিশন খুঁজতে গেলে ওই ফুটবল খেলা, অলিম্পিক, এইগুলাই আপনার দিন শেষে লাগে। এবং আমার মনে হয় বাংলাদেশের সমর্থকদের একটা গোষ্ঠী পরে গিয়ে লেটলি এটা বুঝলেন, কারণ এটা তো ইউরোপিয়ান ফুটবলে বাংলাদেশে একটা বড় ধরনের বিপ্লব ঘটেছে, নীরব বিপ্লব যেটাকে আমি বলি আমার ভাষায়। এই নীরব বিপ্লব ঘটেছে বছরের পর বছর, যেটা বাংলাদেশের অনেকে খেয়ালই করেন নাই। আমি আপনাকে বলি যে ডাকসুর প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন আবিদ নাম আবিদ, করে হ্যাঁ। ভদ্রলোকের, উনি একটা পোস্ট দিয়েছেন, ওনার 21 নাম্বার ব্যালট। হ্যাঁ, উনি একটা পোস্ট দিয়েছেন, আন্দ্রেয়া পিরলো হ্যাঁ, 21 নাম্বার হ্যাঁ, জার্সি হ্যাঁ। পরে। আপনি কারো ব্র্যান্ডিংয়ে আপনি দেখেছেন নাকি যে ক্রিকেটিং কিছু তারা নিয়ে এসেছেন? না। দুঃখিত, কারণ তারা ওটার সঙ্গে নিজেদেরকে কানেক্ট করেন না, তারা কানেক্ট করেন ফুটবলের সঙ্গে, এবং আরও ইম্পর্টেন্টলি ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে। এই নীরব বিপ্লবটা বাংলাদেশে ঘটে গেছে। ধরেন এই মুহূর্তে খুবই পপুলার রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ, উনি লিভারপুল ফ্যান, এবং উনি লিভারপুল নিয়ে উনার কাজে দিচ্ছে। তো ইউ উইল নেভার ওয়াক অ্যালোন, এর চেয়ে শক্তিশালী কয়টা বাক্য আসলে আছে, তাই না? তো উনারা তো এর সাথে খুব কানেক্ট করেন, কারণ ওই জেনারেশন পুরাটাই কানেক্ট করে। এবং আমাদের চেয়ে আরও বড় যারা আছেন, তারা যারা অনেক দিন ধরে ইউরোপিয়ান ফুটবল দেখছেন, তাদেরও সবসময় এই আক্ষেপটা ছিল যে ভাই বাংলাদেশের ফুটবলটা কোথায়। এই যে দেখতেছে লোকজন যে ইউরোপের ছোট ছোট ক্লাবগুলোতেও গ্যালারি ভরে দর্শক যায়, তো তখন মুন্সিগঞ্জের কেউ একজন ভাবতেছে আমার এলাকায় একটা ক্লাব থাকলে তো আমিও নিয়মিত গিয়ে খেলাটা দেখতাম। এই যে নিজেকে নতুন করে আবিষ্কার করা। এবং বাংলাদেশের ফুটবল তো আসলে নতুন কিছু না, বাংলাদেশের ফুটবলটাই বাংলাদেশের একেবারে অবলম্বন ছিল 71 সালে, তাই না? যে বাংলাদেশ স্বাধীন বাংলা ফুটবল দল একটা দলই ছিল, যেটা বাংলাদেশের পক্ষে সমর্থন ওই সময় আদায় করেছে। বাংলাদেশ হিস্ট্রিক্যালি ফুটবলের সঙ্গে এমনভাবে যুক্ত, যেটাকে আপনি চাইলেই আলাদা করতে পারবেন না। তো এখন আমার কাছে মনে হয় যে লেটলি মানুষের কিছু রিয়েলাইজেশন এসছে যে বাংলাদেশের ফুটবলটা কই। এই কারণে তারা এটা নিয়ে অনেক বেশি খোঁজ রাখছেন, এটা নিয়ে তারা অনেক বেশি চর্চা করার চেষ্টা করছেন। চর্চা করতে গিয়ে কেউ হতাশও হয়ে যাচ্ছেন, কারণ কেউ তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যে খেলার উন্নতিটা কোথায় হচ্ছে, বা তারা যেটা চাইছেন সেটার সঙ্গে অনেক কিছু হয়তো অ্যালাইন করছে না। এই সব কিছুর একটা পরিবর্তন হচ্ছে। আমার কাছে মনে হয় যে ইয়াঙ্গার জেনারেশন দে আর মোর ইনটু ফুটবল। আপনি আপনার ছোট কোনো ভাই, কাজিন, কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে বেশিরভাগই দেখবেন যে তারা ফুটবল খেলাই দেখেন। এইটা যতদিন আমাদের বড়রা বুঝতে পারবেন ততদিনে লেট হয়ে যেতে পারে, কিন্তু এইটাকেই ক্যাশ করার খুব প্রপার সময় আমার কাছে মনে হয় এখন। আপনি থাইল্যান্ড বা ওই ইস্ট এশিয়ার কথাগুলো ধরতে পারেন, ওসব জায়গাতে ফুটবল, ইউরোপিয়ান ফুটবল খুব পপুলার। ধরেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, এসব জায়গাতে সেই তুলনায় হয়তো তাদের ন্যাশনাল টিমের পারফরমেন্স অত ভালো না, কিন্তু ওখান থেকেই তাদের গাঁথুনির শুরু, ওখান থেকেই তারা স্টেপ আপ করেন, ওখান থেকেই তারা শেখেন। আপনি যখন জিনিসটাকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে পারবেন এবং মানুষের ভেতরে এই
বিলঙ্গিংয়ের জায়গায় নিয়ে যাবেন, একটা ক্লাবকে বাংলাদেশের মানুষ সাপোর্ট করবে, তখন ওই জায়গাটা যেতে পারবেন যে জায়গায় লোকে আসলে দেখতে চায়। আচ্ছা রিফাত ভাই, এটার সাথে একটা মিল রেখে একটা প্রশ্ন করে আপনি বললেন যে 1971 সালে একটা ফুটবল দলই ছিল স্বাধীন বাংলা ফুটবল। তাহলে আমি জিনিস জানতে চাই যে বাংলাদেশ ফুটবল হারালো কোথায়, কোন জায়গায়? দেখেন, এটা আমার পক্ষে বলা তো খুব কঠিন, কারণ আমি এটাকে হারাতে তো দেখিনি। আমি যখন দেখেছি তখন অনেকটুকু হারিয়ে গেছে বলে আমি জানি। আহ, তবে লোকে সবসময় বলতো যে ফুটবলটা এককালে এরকম ছিল, এককালে এরকম ছিল। তো ওই এককালের গল্প শুনতে শুনতেই মোস্টলি আমাদের বড় হওয়া। বাংলাদেশের ফুটবলের হারিয়ে যাওয়ার পেছনে খুব সাদা চোখে মোটা দাগে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে সময় ফুটবলের সোনালি সময় ছিল সেই সময়ের একটা দায় আছে। সেই সময়ে বাংলাদেশের ফুটবল ২০ বছর পরে কোথায় যাবে কেউ চিন্তা করে নাই। সেই সময় ক্লাবগুলো একটা নিজের মাঠ তৈরির কথা ভাবে নাই। ক্লাবগুলো ভাবে নাই যে এখান থেকে আমার পয়সা আর্ন করতে হবে। হয়তো তখন ফুটবল খুব ভালো চলেছে, তখন তারা চিন্তা করেছেন যে আর ভালোই তো চলতেছে, তো আমার আসলে ভবিষ্যতে চিন্তা করার কি দরকার। কিন্তু কেউ একটা একাডেমি তৈরি করা নাই যে একাডেমিতে আন্ডার 14, আন্ডার 15, আন্ডার 16 বয়সভিত্তিক দলগুলো পেরিয়ে একটা ফুটবলার আসবে, সেই ফুটবলারকে একটা ক্লাবে বিক্রি করে দিয়ে ওই ক্লাব আর্ন করবে বা নিজের ক্লাবের সম্পদ হিসেবে তৈরি করবে। এই ধ্যান ধারণা কোনো কালে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোর ভেতরে ছিল বলে মনে হয় না, এখনও সেটা মিসিং। এইটা ফুটবলের স্ট্রাকচারই না। বাংলাদেশের ফুটবলে যে স্ট্রাকচারই নাই, মানে একেবারেই হাওয়া, এইটাই হইতেছে বাংলাদেশের ফুটবলের হারিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ। এবং যেহেতু বাংলাদেশের ফুটবলে ওই স্ট্রাকচারটা কখনো ছিলই না, তাই যখন অন্য খেলায় সাকসেস এসছে সবাই ওখানে চলে গেছেন, এই পাশটা তখন অনেক বেশি ঢাকা পড়ে গেছে। এবং ঢাকা পড়তে পড়তে ওই জায়গার একটা চক্রই হয়ে দাঁড়িয়েছে যে ওখানে শুধুমাত্র বোধহয় নেগেটিভ ব্যাপারই ঘটে, ওখানে শুধুমাত্র নেগেটিভ খবরই বোধহয় আসে, পজিটিভ কিছু বোধহয় নাই। এইটাই মনে হয় মোটা দাগে বাংলাদেশের ফুটবল হারিয়ে যাওয়ার একটা অন্যতম বড় কারণ। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে হামজা চৌধুরী, শামিদ সোম এরা আসার পর কি বাংলাদেশের ফুটবল ফ্যান বেসটা এটা কি আগের থেকে অনেকটা গ্রো করেছে বলে মনে হয়? হুম, এটা গ্রো করেছে এবং এটা আগে ছিল। হ্যাঁ, মানে আপনি যদি আগের কথা চিন্তা করেন, আগেও ছিল। বাংলাদেশের ফুটবল ফ্যানরা অনেকদিন ধরেই নিজেরা একেবারে নিজেদের মতো করে দলকে সমর্থন দিতেন। বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলা কিন্তু কখনো ফাঁকা গ্যালারিতে হয় নাই। ন্যাশনাল টিমের খেলা বরাবরই দর্শক টেনেছে। বাংলাদেশের ফুটবলের কঠিন বাজে সময়েও ন্যাশনাল টিমকে সাপোর্ট করে গেছেন বাংলাদেশের সমর্থক। এবং বাংলাদেশের ফুটবলে যে ডেডিকেটেড সাপোর্টার্স আছেন, এইটা আর কোনো খেলাতে বাংলাদেশে আছে কিনা আমি জানি না। হয়তো নাম্বারে কম হইতে পারেন তারা, কিন্তু বাংলাদেশের ফুটবলের দুর্দিনে সুদিনে সবসময় তারা এই দলের পাশে থাকেন। এবং তারা আমার কাছে মনে হয় যে এই মানে বাংলাদেশের ফুটবলের নিউক্লিয়াস। বাংলাদেশের ফুটবলের এখন তো এটা বাড়বেই স্বাভাবিক। হামজার মতো প্লেয়ার আসলে কেন বাড়বে না? এটা তো খুবই পজিটিভ একটা দিক। এটা বাড়বে বলেই তো হামজার আসাটার একটা ইম্প্যাক্টের দরকার ছিল। ওই ইম্প্যাক্টটা তো হামজা রেখেই গেছেন। রিফাত ভাই, আরেকটা জিনিস জানতে চাবো সেটা হচ্ছে হামজা চৌধুরী ভাই, শুরুতে যদি ফরেন প্লেয়ারের কথা বলি তাহলে অবশ্যই জামাল ভাইয়ের কথা অবশ্যই বলতে হবে। এই ফরেন প্লেয়ার আসাতে বাংলাদেশ ফুটবলের নেগেটিভ এবং পজিটিভ দিকগুলো কী দেখেন? এবং এটার সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করবো, সেটা হচ্ছে বাফুফের যে ক্যাপাবিলিটি, যে সক্ষমতা, ফরেন প্লেয়ার আসার হঠাৎ করে যে চাপটা, সেটা কি তারা বাফুফে হিসেবে নিতে পেরেছে এবং সেটা কি অনেকটা চাপে পড়েছে কিনা বাফুফে? ফরেন ফুটবলার আসলে কেন আসলে প্রবলেম? ফরেন কেন হবে? তারা তো বাংলাদেশী। মানে তারা আসলে কেন প্রবলেম হবে? এইটা আমি পরিষ্কার না। এটা তো প্রবলেমের কিছু আমি দেখিই না। তো যেই লোক বাংলাদেশ থেকে চলে গেছেন আরও ২০ বছর আগে, ধরেন আমার অনেক বন্ধুরা বিদেশে থাকেন। তাদের সন্তানাদি যদি চিন্তা করে যে বাংলাদেশের হয়ে তারা খেলবেন, তারা বাংলাদেশের হয়ে খেলবেন না? অবশ্যই। মানে তারা তো খেলবেন। মানে তারা কেন বাংলাদেশী হিসেবে মানে বিবেচিত হবেন না? তারা ওখানে থাকেন, বাংলাদেশে কত মানুষই তো দেশের বাইরে থাকেন কাজের প্রয়োজনে, জীবিকার তাগিদে। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে তাহলে আপনি বলতেছেন যে ফরেন ট্যাগ দেওয়াটাই উচিত না? তো ফরেন ট্যাগটা হয় কি, ওইটা একটা মানে এটা একটা মিডিয়া প্রচার বা ওই যে বোঝানোর জন্য, একটু আলাদা করার জন্য যে উনি আসলে বিদেশে থাকেন সেখান থেকে। কিন্তু আপনি আপনার বন্ধুকে কি বলেন নাকি ফরেনার? না। বলেন না তো। আপনার যে বন্ধুটা বিদেশ থেকে সে কি ফরেনার? না। তার ছেলে ফরেনার হচ্ছে কেন? হ্যাঁ, তার ওখানকার পাসপোর্ট হয়তো আছে, তিনি হয়তো ওখানকার কালচারে বড় হয়েছেন, কিন্তু তাকে আপনি বাংলাদেশ হিসেবে কেন দেখবেন না? তিনি তো বাংলাদেশী। তার যদি যোগ্যতা থাকে, তার যদি সামর্থ্য থাকে, এখানকার ফুটবলার সাথে তিনি যদি ভালো করেন তাহলে তিনি খেলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যেখানে একটু লোকাল ফুটবলারের সাথে অন্যায় হতে পারে, সেটা হচ্ছে ওই ফুটবলার যিনি বিদেশে হয়তো বড় হলেন,
তার ফ্যাসিলিটিস তিনি যা পেয়েছেন সেই ফ্যাসিলিটিস তো আপনি এখানে প্রোভাইড করতে পারেন না। এইখানে একটা আনইভেন কম্পিটিশন শুরু হয়ে যেতে পারে। এই কারণেই আমরা বলছি যে তাহলে অবশ্যই এখানের এখনই তো সময় যে হামজাকে কেন্দ্র করে যে বাংলাদেশের ফুটবলটা গড়ে উঠছে বা উঠতে চাইছে, সেখানে আপনি লোকাল ফুটবল এখন আপনি মনোযোগ দেন, লোকাল ফুটবলারদেরকে ওই ফ্যাসিলিটিস দেন। সবাইকে না দিতে পারেন, আপনি সারা বাংলাদেশ থেকে 100 ফুটবলার আনেন যার বয়স 10 বছর, সেই 100 ফুটবলারকে আপনি নার্চার করেন। 100 ফুটবলার থেকে আপনি 10 বছর পরে আপনি মানে 5টা ভালো ফুটবলার খুঁজে বের করতে পারবেন না। অবশ্যই। আপনি 5টা ভালো ফুটবলার তো একটা দেশের ফুটবলের চেহারা পাল্টায় দেয়। তো এইগুলা তো খুবই মানে এগুলো এমন না যে এগুলো খালি আমি জানি, সবাই জানে। এটা আপনি জানেন, আমি জানি, আমাদের সাথে যে সামনে যারা আছেন তারা সবাই জানেন। তো এইটা করতে আসলে আটকায় কোথায়? আটকায় টাকায়, আটকায় সদিচ্ছায়, বা আটকায় অনেক সময় জিনিসগুলোকে ওই পর্যায়ে গিয়ে নোটিস করতে না পারার ব্যর্থতায়, তাই না? তো সেই জিনিসগুলো ওভারকাম করতে হবে বলেই তো এইসব মানে সেমিনার সিম্পোজিয়াম করে আমরা এই ব্যাপারটাকে চালু রাখার বা জারি রাখার চেষ্টা করি। ভাই আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ওই যে বললেন যে হামজা চৌধুরী যেখানে যে ফ্যাসিলিটিস নিয়ে বড় হয়েছে বা তাদের সাথে যারা আসছে, যারা যে ফ্যাসিলিটিস পেয়েছে, বাফুফে সেই জিনিসগুলো দিতে গিয়ে কি চাপে পড়েছে বা এই জিনিসটা সামলাতে কি তাদের একটু চাপে কষ্ট তো হয়েছে? পড়তেই হবে, চাপে তো পড়তেই হবে। মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না? কিন্তু এটা তারা করেছে, এর জন্য তাদেরকে সাধুবাদ যে তারা এগুলো প্রোভাইড করছে। যেটা একটু আক্ষেপ থাকতে পারে যে ধরেন হামজারা আসলে যা যা চাইবেন তা তো তাদেরকে দিতেই হবে, এবং এইটা ওই কোয়ালিটির লোকজন ধরেন আপনার ওই যে আবার বিদেশে ফিরি, দেখবেন যে বিদেশ থেকে আপনার ফ্রেন্ড যিনি বিদেশ থেকে এসছেন, তিনি দেশে প্রথমে কিছুদিন আসলে পরে দেখবেন যে মিনারেল ওয়াটার খায়। কারণ তার এই পানি সারা জীবন কিন্তু এই পানি খেয়েই বড় হয়েছে। হ্যাঁ। কিন্তু এই পানিটা এখন সে খেয়ে কোনো একটা বিপদে পড়তে চায় না। তো তাকে আপনার মিনারেল ওয়াটার তো সাপ্লাই দিতে হবে। অ্যাডজাস্ট হতে তো এটা সময় তার লাগবে। দোষ না, তাই না? এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। তো আপনি হামজা আসছে আপনার দেশের জন্য খেলতে, তো আপনি তাকে এই জিনিসগুলো দিবেন না? এগুলা তো দেওয়া হচ্ছে বলেই আমি আসলে জানি। এখন এই জিনিসগুলো আদতে বাকিদেরও লাভ হয়েছে। বাকিরাও তো একই সঙ্গে ওই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে। পাচ্ছেন, এবং এটার উপরে ডিপেন্ড করে হয়তো বাংলাদেশের ফুটবল চাইলে গড়ে উঠতে পারে। এখনো খুবই আর্লি স্টেজ, কিন্তু দৃশ্যমান কিছু এখনো দেখা যায়নি। আমরা আশা করতে পারি যে হয়তো ভবিষ্যতে যাবে। ফাহমিদুল ভাইয়ের ইস্যুতে নাবিল ভাই অনেকটা ট্রোলের শিকার হয় ওনার লেখালেখি নিয়ে অনেক কিছুতে। হ্যাঁ। তো আপনি এই ট্রোল ব্যাপারটা কিভাবে দেখেন এবং এই জিনিসটা কতটা হ্যান্ডেল আচ্ছা, করার না, চেষ্টা করেন? ট্রোল তো খুবই স্বাভাবিক ব্যাপার, তাই না? মানে লোকে ট্রোল করবেন। ফেসবুকের একটা বা সোশ্যাল মিডিয়ার একটা প্যাটার্নই তো হয়ে গেছে যে কাউকে নিয়ে একটু তামাশা করতে পারলে ভালোই লাগে। তো তামাশাই করবেন। আমি তামাশা করতে পারি আপনাকে নিয়ে, আপনি আমাকে নিয়ে তামাশা করতে পারবেন না? হ্যাঁ। আমি যদি বললাম যে আমার ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা ভালো লাগে নাই, তা আপনি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান হন, তো দিলেন আমার একটা গালি, দিতেই পারেন। মানে এটাকে নিয়ে আমি খুব বদার্ড না। কিন্তু ওই যে যখন জিনিসগুলো হচ্ছে পার্সোনালি চলে আসে, যে ধরেন আপনাকে ছাপিয়ে আপনার পরিবারের দিকে চলে আসে, আমি এটার ঘোরতর বিরোধী। এটা পুরো বিশ্ব জুড়েই আসলে হয়। তার মানে আমি এটার এনকারেজ করছি তা না, এটার আমি এন্টারটেইন করতে চাই না। এইখানে অবশ্যই ফাইন লাইন আছে। এখন এই ফাইন লাইনটা বুঝতে পারার মতো সমজদার দর্শক আমাদের আছে কিনা সে আরেক আলোচনা, কিন্তু নিশ্চয়ই বাংলাদেশে আছেন। কিন্তু বাংলাদেশের দর্শকদের যারা আসলে মানে খুবই আদর্শ দর্শক, তারা নীরব থাকেন। এটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের দর্শক যারা মানে এই জিনিসগুলো ক্রিটিক্যালি অ্যানালিসিস করতে পারেন, এরকম একটা দল আছেন যারা খুব বড় প্রভাব রাখেন, এবং আই লাভ দেম। আরেকটা দল থাকেন যারা নীরবে নিভৃতিতে দেখে যান, দেখে চলে যান, কিছু বলেন না। পজিটিভও না নেগেটিভও না। নেগেটিভও না, দেখেন তারা। আরেকটা দল আছেন যারা আপনি যাই বলেন না কেন তারা গালি দিবে। তো আপনি এই মানুষ আটকাবেন কেমনে? আচ্ছা। এটা কি কিছু করার আছে? এখন আপনি তো জনে জনে এই জিনিসগুলো ব্যাখ্যা দিতে পারবেন না। তার ভাল লাগে নাই, সে এটা গালি দিয়ে চলে গেছে। ইউ ক্যান নট চেঞ্জ ইট। এইটা আসলে এই 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 সময়ের একটা রোগ। এই রোগটা হয়তো এই সময়টা চলে গেলে একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু এই সময়টা আসলে অনেক দিন ধরেই চলছে। কোনো একটা সময় হয়তো এইখানে আমরা বোঝাতে সক্ষম হব যে দেখেন, আপনারাও ভালো চান, আমরাও ভালোই চাই। ভালোর প্রসেসটার ভেতরে হয়তো তফাৎ থাকতে পারে, কিন্তু যে কোনো মতের পক্ষেই বা বিপক্ষে যখন আপনি দাঁড়াচ্ছেন, সেটা দাঁড়ানোর একটা বোধহয় এর চেয়ে রিফাইন্ড ওয়ে আছে। একটা গালি না দিয়ে হয়তো আপনি জিনিসটাকে অন্যভাবেও জিনিসটা ব্যাখ্যা করতে পারেন। এইটা হয়তো একটা সময় হবে, কিন্তু এখন বোধহয় একটু আর্লি। ভাই বাংলাদেশের ক্লাব ফুটবলটা এখনো কেন ওই পর্যায়ে উন্নতি করতে পারছে না? বাংলাদেশের ক্লাব ফুটবল
আমার কাছে মনে হয় 2019-20 নাগাদ একটু উঠেছিল, যখন বসুন্ধরা কিংস আসলো। বসুন্ধরা কিংস আস্তে আস্তে ভালো কিছু প্লেয়ার আনলো, আবাহনী যখন তাদের সঙ্গে টেক্কা দিতে চাইলো তখন সেটা হলো। কিন্তু বাংলাদেশের ক্লাব ফুটবল কখনোই উঠবে না আনলেস আবাহনী এবং মোহামেডান তারা বাংলাদেশে নিজেদেরকে আরও একবার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে না পারে। যতদিন না আবাহনী আর মোহামেডান বাংলাদেশে, আপনি আপনার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন, আপনি তো আবাহনী মোহামেডান করে দেখছেন, আমি জানি না, আপনার বাবা মা কেউ না কেউ আবাহনী করে নাহলে মোহামেডান করে। এইটা হেরিটেজ, বাংলাদেশের ফুটবলিং হেরিটেজ। মানে আমাদের সিনিয়র লেভেলের যারা আছে, আমাদের বাবা চাচা বা তারা ওই মোহামেডান আবাহনী এই দুটাই চিনে, এটাই চিনে। এবং আপনি এখন মানে এখনকারও দেখবেন যে আবার মোহামেডান চিনে, এটা নতুন করে যে ভূমিষ্ঠ হয়েছে তারা চিনাইতে হয় না আলাদা করে, এটা সে এমনিই চিনে, কারণ এটা হেরিটেজ, ওটা পরম্পরায় ওটা এসছে। এই আবাহনী আর মোহামেডানকে মানুষ রিলেট করতে পারে নিজেদের সঙ্গে। এই রিলেট করতে পারা ক্লাব দুইটা যতদিন না পর্যন্ত বাংলাদেশের ফুটবলে প্রভাব রাখতে পারবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের ক্লাব ফুটবলে পরিবর্তন করাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। বসুন্ধরা কিংস সেই জায়গায় এসছে, বসুন্ধরা কিংস একা একা কার সাথে ফাইট করবে? বসুন্ধরা কিংসের ট্রান্সফার পলিসি যদি হয় 10 টাকা আর আপনার যদি হয় 5 টাকা, আপনি কম্পিট করে পারবেন, হয়তো এক সিজন পারবেন, কিন্তু সববার কি পারবেন? আর বসুন্ধরা কিংস যদি কম্পিটই না করতে পারে, এখানে কম্পিটিটর না খুঁজে পায়, তাহলে তারা এখানে যদি দিনের পর দিন লিগ জিতেই যায়, তো তারপরে তারা এর বাইরে, এশিয়ার বাইরে গিয়ে তো ধরা খাচ্ছে। মানে সেখানে গিয়ে তো তারা পারছে না, কারণ এইখানের যে কম্পিটিশন, এইটা তো তাকে এনাফ পরীক্ষার ভিতরে ফেলে না, যেই পরীক্ষা তাকে এশিয়ান কম্পিটিশনে গেলে দিতে হয়। তো আপনার তো যে প্রি টেস্ট বা টেস্ট, সেখানে তো এনাফ কঠিন কোয়েশ্চেন নাই, টেস্টে তো কঠিন কোয়েশ্চেন আসে, তাই না, মূল পরীক্ষার তুলনায়। তো সেটা কই? সেই কঠিন পরীক্ষার ভেতরে তো আগে এই জায়গায় ফেলতে হবে তারপরে। এবং এইটা বুঝাইতে পারতে হবে সবাইকে যে ভাই ফুটবল এটা ইন্টারন্যাশনাল জিনিস না, ফুটবলের আঁতুড়ঘর হচ্ছে ক্লাব ফুটবল, এবং ফুটবলের শুরুই হয়েছে ক্লাব ফুটবল দিয়ে, নট ইন্টারন্যাশনাল ফুটবল। একটা বিশ্বকাপ আয়োজন করতে 1930 সালে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ওই সময় লোকে বলেছিল যে এটা দেশের খেলা হয় নাকি, এটা বিশ্বকাপ কেন হবে? তো সেই বিশ্বকাপ এখন কোথায় গেছে? তার মানে ফুটবলের সূচনা ছিল পাড়া টু পাড়া, ওই কেউ হয়তো মহল্লা টু মহল্লা, সুতার কারখানা থেকে শেষ করে ওই কারখানার লোক ফুটবল খেলছে এই ক্লাবে, আর ওই পাশের থেকে কেউ একজন হয়তো জাহাজ থেকে নামছে, ওই জাহাজের লোকেরা দিয়ে আরেক ফুটবল টিম হয়েছে, ওই এলাকায় 2টা ফুটবল টিম হয়েছে, তারা একের সাথে অন্যের সাথে খেলছে, ওই এলাকার লোকে ফান্ড করছে, সেইখান থেকে ওই ক্লাব দাঁড়াইছে, সেই ক্লাবের নাম পরে গিয়ে হয়েছে, ধরেন কথার কথা লেটসে ডার্বি কাউন্টি, ম্যানচেস্টার ইউনাইটেড, সান্ডারল্যান্ড, হোয়াটএভার, বা আরো বড় বড় ক্লাব যা আছে সেগুলা। ক্লাব ফুটবল আপনি এমন একটা দেশ খুঁজে পাবেন না যেখানে ক্লাব ফুটবল পপুলার না, তার ইন্টারন্যাশনাল টিম ভালো করছে। আপনি একটা উদাহরণ খুঁজে বের করেন, একটাও পাবেন না। যারা ওয়ার্ল্ড কাপে খেলে, যারা এশিয়ান কাপে খেলে, সবগুলার ক্লাব ফুটবল একটা লেভেলে থাকে, এরপর সেখান থেকে প্লেয়ার বেরোয়, এরপর আপনি ইন্টারন্যাশনাল ফুটবল যান। আমরা আশা করি উল্টা, ওই যে আমাদের ইন্টারন্যাশনাল তকমার প্রতি একটা আছে, মানে একটা আলাদা আগ্রহ আছে, যে লোভ বলতে পারি, হ্যাঁ ইন্টারন্যাশনাল হইতে হবে। ধরেন এই যে আমি এই কথা এই জায়গায় না বললে, ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্ম বলতে বিরাট ব্যাপার, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু দেখবেন প্রশ্ন ওই একই, কিন্তু আসলে কি বিরাট ব্যাপার? মানে এই যে ইন্টারন্যাশনালের প্রতি আমাদের যেটা মোহ, ইন্টারন্যাশনালের প্রতি মোহ থাকাটা স্বাভাবিক, কিন্তু যে বিদেশি মোহ একটা আছে, এই মোহ থেকে বের হইতে হবে, যে আগে নিজেদের ওন করতে হবে, নিজের পাড়ার খেলা ওন করতে হবে। পাড়ার খেলা ওন না করলে আপনি তো ইনভেস্টই করলেন না, আগে না ইনভেস্ট করবেন, তারপরে না ও আপনাকে প্রোভাইড করবে বা রিটার্ন দিবে। তো সেই সিস্টেমটা, টোটাল সিস্টেমটাই তো নেই। আমরা চিন্তা করি যে সবাইকে জিজ্ঞেস করবেন যে ওই যে যেটা বললাম, ইন্টারন্যাশনাল ম্যাচ তো গ্যালারি ফাঁকা যায় না, কিন্তু ক্লাব ফুটবলে কেন ফাঁকা যাচ্ছে? ওটার পিছনে অনেক কারণ আছে। 2-3টা বাজে খেলা দেখতে কে যাবে? আমি তো যাবো না। মানে আপনি আমার টাইম ফালাবেন 2-3টা বাজে খাড়া রোদের উপরে, আমার তো ঠেকা পড়ে না। মানে একটা প্রপার প্ল্যান লাগবে এবং ওই এলাকার লোকের সাথে প্রপার বিলঙ্গিং লাগবে ওই ক্লাবের। আপনি কুমিল্লায় গিয়ে আবাহনীর মোহামেডানের হোম মাঠ ফালাইলেন, তো ওখানে মানুষ আবাহনী মোহামেডানের খেলা দেখতে যেতে পারে, কিন্তু আবাহনী যখন ফরজগঞ্জের সাথে খেলবে, কয়জন যাবেন? মঙ্গলবার 2-3টা বাজে আপনি যাবেন? ওই কুমিল্লায় যিনি আছেন উনি যাবেন? উনি তো ওই সময় স্কুলে থাকেন, কলেজে থাকেন, এইখানে স্কুল শেষে হয়তো একটু মেরে গেলেন, কিন্তু তার কি সেই সময় আছে? আপনি তো সেই সিস্টেম তারা রাখতেই পারেন নাই। এইটাও ধরেন পরের আলোচনা। এইগুলোর বাইরেও আপনি যদি খেলা প্রপারলি খেলতে পারতেন এবং প্রপারলি খেলা যদি দেখাইতে পারতেন, তাহলে এই খেলার মধ্যেও অনেক আকর্ষণ আছে। আপনি যদি এলাকায় যখন একটা ফুটবল খেলা হয়, আমরা অনেক কাটপিস ভিডিও দেখি না, যে আশপাশে ভরে গেছে। আমি সেদিন একটা ভিডিও দেখতেছিলাম যে টিন শেড ভেঙে মানুষজন পড়ে গেছে। আমি এমনও ভিডিও দেখছি আপনারা ছাদের, মানে ছাদ, সরি, মানে গাছের টপ লেভেলে উঠেও ফুটবল খেলা দেখতে। ওই খেলা কেন দেখতেছে? ওই খেলা কি খুব ভালো হইতেছে আপনার মনে হয়? ওই খেলা দেখতেছে কারণ ওইখানে ওর টিম আছে, ওনার টিম আছে, এই জন্য উনি গাছের উপর উঠছে।
ওই এলাকায় উনার যেই টিমটা খেলতেছে ওটা উনার টিম, সাপোর্ট করে। ওটা উনি সাপোর্ট করে। ওইটার জন্য দেখেন গিয়ে ওই খেলার আগে চাঁদা নিছে এলাকার লোকের কাছ থেকে। ওই চাঁদায় তার টাকা আছে দেখেন, ঠিক আছে? বা কিছু তার কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে। সে হয়তো ঘাসও কাটতে পারে। ইউ নেভার নো, সে হয়তো ডেকোরেটরের চেয়ার ভাড়া দিছে। সে ওই খেলা দেখবে না? সেই খেলা তো আপনার সে বিলঙ্গিং যদি না থাকে, তো ওইখানে দর্শক যাবে কেন? আপনি যখন নিউট্রালি খেলা দেখেন, আপনি কোনো টিম সাপোর্ট না করলে খেলা দেখে মজা পান? না। আপনি একটা ধরেন সাদা আর কালো ২ দলের খেলা হইতেছে, মানে জার্সি কালার বলতেছে আরকি। তো আপনি আসলে একটা টিম সাপোর্ট করে নেন না যে আচ্ছা একটু আন্ডারডগের প্রতি একটা ভালোবাসা থাকে কখনো অবশ্যই। মনে হয় যে আমার পছন্দের প্লেয়ার এই টিমে খেলে। তো ওই জায়গায় না গেলে আপনি এই টিমের সাপোর্টার পাবেন কোত্থেকে? তো প্রফেশনাল লিগের যে সিস্টেম, যেভাবে দুনিয়ায় চলতেছে, সেই সিস্টেমটাকে তাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টাটা করতে হবে। তারপরে গিয়ে না আপনি পারবেন। এখন এইটা বিএফএফ পারে না, কারণ ক্লাবগুলা রাজি হয় না। এখন ক্লাবগুলাকে রাজি করাইতে হইলে তো সেটা একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাইতে হবে, কারণ ক্লাবগুলো বলে ক্লাবগুলোর টাকা নাই। কারণ ক্লাবগুলোর টাকা আসে কোত্থেকে? ক্লাবগুলোর টাকা আসে হচ্ছে ওই ক্লাবের কারো একজনের কাছে যায়, বলে যে আজকে এইবার আমার টিম করতে হবে, টাকা নাই, আমার এই টাকাটা দেন। ওই উনি হয়তো ছোটোবেলায় আবাহনী করছেন, মোহামেডান করছেন, উনি হয়তো কিছু ডোনেশন দিলেন, ওটা দিয়ে একটা টিম হয়, ওটা একটা টিম বানানো গেল, মানুষ নিজের পকেটের পয়সা দিয়ে কিছু করলো। কিন্তু ওই ক্লাবের তো আয় নাই, তো প্রতি বছর মানুষ কেন দিয়ে যাবে? কিন্তু এরকম যদি কোনো সিস্টেম থাকতো যে সিস্টেম থেকে টাকা আর্ন করা যায়, চিন্তা করেন যে আজকে একটা ক্লাব খুলছেন, সেই ক্লাব হয়তো ১০ বছর আপনার টাকা দিবে না, ২০ বছর পরে ১ টাকা দিক, দেখবেন যে ওই জায়গায় ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন। এই বিনিয়োগের রিটার্ন ছাড়া কি কেউ বিনিয়োগ করে নাকি? করে না তো। আগে ওই লাভের পথটা দেখাইতে হবে যে এখান থেকে ১ টাকা আর্ন করা যায়। তারপরে ব্যবসায়ীদের অ্যাট্রাক্ট করতে হবে যে আপনারা আসেন ফুটবলে। তারপরে তারা আসবে। এই যে আইএসএল এর তো ইন্ডিয়ায় যেই লিগটা হয় সেখানে তো প্রচুর দর্শক হয় এবং সেখানে খেলার মান তো আমাদের চেয়ে অনেক ভালো বাংলাদেশের বিপিএল এর তুলনায়। তো তারা পেরেছে। আপনি একটা সিস্টেম বের করেন, আপনি ৬ বিভাগে খেলা ছড়ায় দেন। আবাহনী, মোহামেডানও থাকলো, ওটা তো থাকতেই হবে। সাথে আপনি এই টিমগুলাকে আনার ব্যবস্থা করেন, ওইখানে একটা টিম বানান, অথবা রহমতগঞ্জে খেলা ফেলেন। রহমতগঞ্জের ওই মাঠটা উদ্ধার করেন, ওইখানে একটা ৫০০ গ্যালারি সিট দেন। ওই ৫০০ লোক গিয়ে রহমতগঞ্জের জন্য গলা ফাটাইলে ওইখানে গিয়ে বসুন্ধরা কিংস জিতে আসুক। হ্যাঁ, তারপরে খেলেন। তো এইগুলা না থাকলে তো আপনি ওই ঘুরে ফিরে আপনার ওই জায়গায় যাইতে হবে যে ক্লাব না হইলে একটা ন্যাশনাল টিম কখনো হয় না। আর ন্যাশনাল টিম ক্লাবের সম্পর্ক ছাড়াও তৈরি হইতে পারে যদি ন্যাশনাল যে মানে যে ফেডারেশন আছে তারা যদি সচেষ্ট হয়, তারা যদি ওইভাবে করে ক্যাম্প করতে পারে বয়সভিত্তিক, সেটা ৮-১০ বছর থেকে শুরু করতে হবে আজকালকার মডার্ন ডে ফুটবলে। ভাই যেহেতু ক্লাবেই আছি সেহেতু আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এএফসি লিগে বসুন্ধরা কিংস কোয়ালিফাই করেছে। আপনি সামনের ম্যাচগুলো নিয়ে কতটা আশা করছেন? চার্জিকে তাদের অপোনেন্টগুলো খুবই টাফ। কুয়েত এসসি ফর্মার চ্যাম্পিয়ন্স অফ এশিয়া, এশিয়ান কাপ, এএফসি কাপে। সেম গোজ ফর আল আনসার, লেবাননের চ্যাম্পিয়ন হয়েছে অনেকবার। আরেকটা ক্লাব আছে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, ওরাও ফর্মার চ্যাম্পিয়ন্স এই অঞ্চলের। তো সবাই মিডল ইস্টার্ন টিম, ওমানের টিম, আলসিব মনে পড়েছে। তো এরা সবাই এই টুর্নামেন্টগুলো খেলে অভ্যস্ত। বসুন্ধরা কিংসের জন্য কঠিন চ্যালেঞ্জ। মানে ওই জায়গায় গিয়ে জিনিসটা ঠেকবে যে বসুন্ধরা কিংসের লোকাল প্লেয়ার যারা বাংলাদেশি প্লেয়ার, তাদের সঙ্গে তারা আসলে কতখানি কম্পিট করতে পারছেন ওইখানকার প্লেয়ারদের সাথে। কিউবা মিচেল তো আছেন, রাফায়েল অগুস্তো আছেন, ডোরিয়েলটন আছেন, তাদেরকে কতখানি সাপোর্ট দিতে পারছেন। বসুন্ধরা কিংস ক্লিয়ারলি আন্ডারডগস, নট দ্য ফেভারিটস। কিন্তু আপনাকে যদি এই সব টুর্নামেন্টে কোয়ালিফাই করতে হয় তাহলে আপনাকে রূপকথার গল্প লিখতে হয়। রূপকথার গল্প লিখার মতো অবস্থায় বসুন্ধরা কিংস আছে কিনা এখনই বলা কঠিন। তবে বসুন্ধরা কিংস যদি এই টুর্নামেন্ট থেকে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে একটু অবাক হব না। আপনার সহকর্মীরা যারা টি স্পোর্টসে বর্তমানে যাদের সাথে কাজ করতেছেন, আপনার কলিগরা, তারা তো একটা সময় রিটায়ার্ড করবে। তো রিটায়ার্ড করলে আপনি কাকে কি ক্যারিয়ার সাজেস্ট রিটায়ার করতে অনেক দেরি তো। ধরেন না আজকে থেকে ১০ বছর পর, ১০ বছরে রিটায়ার করা কি উচিত? সবাই ২০ বছর, আরও ২০ বছর তো থাকা যাচ্ছে। যাই হোক, বুঝছি। ধরেন না ৩০ বছর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যাই রিফাত আমিন ভাইয়ের কাছে। কি ক্যারিয়ার সাজেস্ট করবেন তাকে? স্ট্যাটিস্টিশিয়ান, মানে ক্রিকেট রিলেটেড কোনো একটা কিছু ডেটা রাখবেন, ডেটা কালেক্ট করবেন, ডেটা সার্ভ করবেন, প্রোভাইড করবেন, এরকমই দেখতে চাই। মানে তাকে স্পোর্টস থেকে বাইরে দেখতে চাচ্ছেন না? মানে স্পোর্টসের লোক স্পোর্টসের বাইরে গেলে আসলে কী লাভ? আর নাবিল খান ভাই ম্যানেজার, খুব ভালো ম্যানেজিং ক্যাপাবিলিটি আছে তার, মানে যে কোনো কিছু ম্যানেজ করে ফেলতে পারবে। তো ফুটবল ম্যানেজমেন্টে দেখতে চাই। নাবিল কায়সার ভাই কোনো কর্পোরেট অফিসের বস অথবা ব্যাংকের। শরীফুল হক ভাই অনেক কিছু কন্টেন্ট ক্রিয়েটার, মেবি কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারেন।
খুব ভালো যে কোনো কিছু নিয়ে কনটেন্ট বানাইতে পারবে। মানে ফুটবল ছাড়াও ওর অনেকগুলা জ্ঞানের জায়গা আছে যেগুলো নিয়ে সে ভালো জানে। খুবই প্যাশনেট। হি ইজ এ ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান। তো খুব ভালো মিউজিকও করতে পারবে, ডকুমেন্টারি বানাইতে পারবে। এইসব দিকেই তাকে দেখতে চাই। শরীফুল ভাইয়ের সাথে সম্ভবত প্যাভিলিয়নের একটা কানেকশন আছে যেটা আপনি একটু আগে বললেন। প্যাভিলিয়নে আমার শুরু তো প্যাভিলিয়নে। আর শরীফুল হক মানে আনন্দ শুরু প্যাভিলিয়নে। আমি যখন টি স্পোর্টসে চলে গেলাম প্যাভিলিয়ন থেকে, তখন আনন্দকে প্যাভিলিয়ন নিয়েছিল বা আনন্দ প্যাভিলিয়নে গিয়েছিল। আমি যেই জায়গাটা থেকে ওখানে গেলাম ওই সেম জায়গাতে পজিশনে। হ্যাঁ, ওইখানেই মানে ও ফুটবলটাই ওখানে প্যাভিলিয়নে গিয়ে করতো এবং ও খুব ভালো ভিডিও বানাইতো। ও মোস্টলি ভিডিও ফোকাস ছিল। তো একদিন এরকম আমি প্যাভিলিয়ন ছেড়ে আসার পরে নিয়মিত খোঁজ তো রাখতাম প্যাভিলিয়ন কি দিচ্ছে এগুলো দেখতাম ফেসবুক পেজটা বা ইউটিউবে। দেখতে দেখতেছি আমি যে ভিডিওগুলো বানাইতাম ওই সময় এর চেয়ে অনেক পলিশড ভিডিও দেখতেছি যে প্যাভিলিয়ন হুজ দিস গাই। আমি যে শুনতাম যে শরীফুল হক, তখনই ওর সাথে পরিচয় যে নতুন আসলো এবং তখন আমি জানতে পারলাম যে ওর ভিডিও ও একা এডিট করে, ও একা ভয়েস দেয়, ফুল প্রোডাকশনটা ওর নিজ হাতে করা। তার বুঝতে পারছেন মানে একটা মানুষের মানে সিঙ্গেল হ্যান্ডে তার ওই গ্রাফিক্স বলেন, তার মানে ভিডিও এডিটিং বলেন, আর ভয়েস ওভার তো আছেই, আর কন্টেন্টের আইডিয়া তো থাকলোই। মানে ওই দিক দিয়ে টপ নচ। হি ইজ এ ব্রিলিয়েন্ট গাই, অলরাউন্ডার বলা যায়। হি ইজ ভেরি ট্যালেন্টেড গাই। মৌ আপু উচ্চারণের ক্লাস নিবে কিভাবে, মানে এবার উচ্চারণ কি করে ভালো করতে হয়, যে কোনো উচ্চারণ কি হয়ে কি হওয়া উচিত এবং এইগুলো সম্পর্কে তার খুব ভালো ধারণা আপুর কি আছে। কোনো উচ্চারণের ক্লাস আপনারা কলিগরা করছেন? না করি নাই, কিন্তু ওর উচ্চারণ খুবই পরিষ্কার, খুব পরিষ্কার। রাহুল রায় ভাই লেখালেখি সাহিত্য একটু মানে ভবের জগৎ, ইটস সেম আই গেস। ভাই এখন লাস্ট প্রশ্ন ফার্স্ট হবে, সেটা হচ্ছে একটু শর্টলি জানতে চাইবো আপনার কাছে, বাংলাদেশের ফুটবলের আর কোন কোন দিকগুলো উন্নতি করা উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যেগুলো নিয়ে আমরা কথা বলছি এগুলোই উন্নতি করা দরকার। খুব খুব তাড়াতাড়ি উন্নতি করা দরকার হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের পাইপলাইনটা তৈরি করা দরকার। খুব তাড়াতাড়ি উন্নতি করা দরকার বাংলাদেশের লিগের মানটা খুব তড়িঘড়ি করে বাড়ানো দরকার। লিগের মানটা বাড়াতে পারলে লোকজনকে একবার লিগমুখী করা গেলে এরপরে লোকে এমনিই খেলা দেখবেন এবং ওটা নিয়ে আর তখন তার আপন গতিতেই চলবে। যখন আপনার দেশের ৮ বছর ১০ বছরের শিশুরা ফুটবল খেলতে চাইবে এবং যখন আপনি তাদেরকে ওই ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারবেন, যে ছেলেটা হয়তো কুড়িগ্রামে আছে, সে হয়তো ভালো মেধা আছে তার ফুটবলের, কিন্তু সেটা এক্সপ্লোর করার সুযোগ পায় না। তাকে যখন আপনি প্রপার স্কাউটিং করতে পারবেন, এবং স্কাউটিং করলেই তো আর হয় না, লিওনেল মেসিকে নিয়ে বার্সেলোনায় নার্চার তো করতে হয়েছে। যখন নার্চারটা হবে তখন আর বাংলাদেশকে আর কোনো দিকে তাকাতে হবে না। ইফাত ভাই এখন যাবো আমরা সেকেন্ড হাফে। তো সেকেন্ড হাফের প্রথম প্রশ্ন, কমেন্টেটর না সাংবাদিক, কোন পরিচয়টা সবচেয়ে বেশি পছন্দ আপনার? সাংবাদিক। ফ্যান হয়ে খেলা দেখাটা কতটা মিস করেন? একটুও না। কেন? আমার কাছে মনে হয় যে কাজ করে খেলা দেখার যে আনন্দ, ওইটাই আমার কাছে এখন পরম আনন্দ। মানে ফ্যান হিসেবে খেলা দেখাটা মাঝে মধ্যে দেখি বলে হয়তো মিস করি না। মানে যখন সব খেলা নিয়ে তো আর আমার কাজ করা লাগে না। কিছু খেলা তো আমি আয়েশ করেও অনেক সময় দেখি। তবে মাঝে মধ্যে এটা মনে হয় যে স্টেডিয়ামের গ্যালারিতে চুপচাপ একটু বসে কখনো খেলা দেখতে পারলে ২-১ বার মনে হতো। কিন্তু আমার কাছে খুবই পরম আকাঙ্ক্ষিত জায়গা আমার ওই প্রেস বক্স। আমার পরম আকাঙ্ক্ষিত জায়গা কমেন্ট্রি বক্স, এই মানে যেখান থেকে আমি খেলাটা দেখতে চাই। এবং দর্শক যারা, আমি তো একসময় দর্শক ছিলাম, এখনও দর্শক, মানে সমর্থক দর্শক আমি তো, নাইলে আর এই কাজ কেমনে করে। যারা দর্শক সমর্থক আছেন উনারা আরও যে কোনো সাংবাদিকের চেয়ে, যে ক্লাব ফলো করেন, বেশি জানেন। কিন্তু আমার কাছে আমার কাজটাকেই আমি আসলে বেশি ভালোবাসি বা প্রায়োরিটি দিতে চাই। আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে। মানে আমি এখন আর ওটা মিস করি না, একটা সময় হয়তো করতাম, কিন্তু আমি বরং একটা খেলা দেখতেছি, সেই খেলাটা নিয়ে কাজ করতে না পারলে আমার তখন খারাপ লাগে। ইফাত ভাই আমি একটা ভিডিওতে দেখলাম রিসেন্ট টাইমে, আপনি একজন ছোট্ট আপনার ফ্যান তাকে হাতে অটোগ্রাফ দিচ্ছেন। আচ্ছা, ওটা মনে হয় একটু আগের ভিডিও মনে হয়। আচ্ছা, তো এই যে ব্যাপারটা, এরকম মোমেন্টগুলো কীভাবে কতটা এনজয় করেন বা কতটা ভালো লাগে আপনার কাছে? আমি আলহামদুলিল্লাহ লাকি। মানে এইটার মানে এরকম কেউ যে আছেন এটা তো আমার চিন্তারও বাইরে। এই আমি একটা খুব সাধারণ কাজ করি। আমি আমার মতো করে কাজটা সঠিকভাবে করতে চাই বা আমি যতটুকু বুঝি তার ভেতরে আরেকটু বুঝে কাজটা করতে চাই, এইটুকুই। এর ভেতরে যতটুকু মানে এই যে উনি হয়তো খেলা কতটুকু দেখেছেন আমি জানি না, কিন্তু তার কাছে মনে হয়েছে যে উনি মনে হয় একটা বিরাট বড় হম্বিতম্বি, কিন্তু আসলে তো না। মানে আসলে তো আমি খুবই সাধারণের চেয়েও সাধারণ। আমি আলহামদুলিল্লাহ আই ফিল লাকি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি তাদেরকে এটা বলি যে দেখেন আমি খুবই সাধারণ এবং স্বাভাবিক লোক। আমার এই ফটোগ্রাফ আমি এগুলার যোগ্য না। এগুলার জন্য আপনার তারকা ফুটবলাররা আছেন, দে আর দ্য হিরোজ। মানে আমি তো কোনো ছাড়ই না।
মানে আমি একটা ছাড়। মডেলিং করার অফার কখনো পেয়েছেন বা কখনো ইচ্ছা আছে কি? এই মানে মডেলিং বলতে না, আমি কোনোভাবেই মডেলের যোগ্যও না। মানে মডেলিং ইজ নট মাই কাপ অফ টি। আর প্লাস হচ্ছে যে ওদিকে তেমন একটা ঝোঁকও আসলে। আমার যেটা আছে যে আমার ভালো কাপড়-চোপড় পরতে আমার পছন্দ। মানে যদিও সেটা আমার আর্থিক অবস্থার সাথে অসঙ্গতিপূর্ণ হয়ে যায় প্রায় সময়ই। কিন্তু ধরেন আমার একটু এইরকম একটা তাড়না আছে, মানে ভালো জামা-কাপড়ের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন। আকর্ষণ আছে। মানে আমি খেলার বাইরে যদি আপনি আমাকে বলেন যে আরেকটা জিনিস পিক করতে, আমি হিস্ট্রি খুব পছন্দ করি। আমি আ আ মানে অনেক কিছু নিয়ে কিছু পছন্দের জায়গা আছে আমার, এগুলো নিয়ে আমি একটু পড়াশোনা করতে পছন্দ করি। এবং এই ছাড়া আমার একটা শখের জায়গা হচ্ছে যে মানে শপিং করা? শপিং করা তো আর সবসময় আসলে ওই অর্থে করা যায় না। কিন্তু আমি জানি যে আসলে কি পড়তে হয়, কোন জায়গায় কি, মানে এগুলাকে আমি খুব করি আরকি। মানে বলতে গেলে স্টাইল সেন্স। হ্যাঁ, ওইগুলো আমার খুব পছন্দ। ধরেন কোন দেশের কোন জিনিসটা কে পরে, কিভাবে, মানে থাকে না যে ফ্যাশন নিয়ে একটা আলাদা একটা হ্যাঁ। ফ্যাসিনেশন এর জায়গা। তো আমার ওইটা একটু আছে যে ওই যেটা মানে ভালো জামা-কাপড়ের প্রতি আমার প্রবল দুর্বলতা আছে। জামা-কাপড়, জুতা-টুতা এগুলোর প্রতি প্রবল দুর্বলতা আছে। আচ্ছা ইহদ ভাই, বনি টেলের গল্পটা কি? এটা কোনো গল্পই নেই। এটা জাস্ট মানে চুল কাটাইতে হবে। আ এইটা এখন এইভাবে ছেড়ে রাখলে অনেক এলোমেলো হয়ে থাকে, তাই বেঁধে রাখা আরকি। আর কোনো কারণ নাই। যত্ন নিতে কষ্ট হয় না ভাই? যত্ন নেয়া হয় না আসলে। এটা একটা সবচেয়ে বড় আ ঝামেলা। যত্ন নেওয়া উচিত কিন্তু নেওয়া হয় না, সুযোগ হয় না। বাংলাদেশের ন্যাশনাল টিমের প্রিয় ফুটবলার কি? আলফাজ ভাই। পছন্দের জার্সি নাম্বার? 7 ইউরোপিয়ান লিগে কোন টিমকে সাপোর্ট করেন? ম্যানচেস্টার ইউনাইটেড। সফলতা মানে আপনার কাছে কি? সফলতা তো একেকজনের কাছে একেক রকম না? যে ধরেন একটা ক্রিকেটারের কাছে একটা সেঞ্চুরি মারা, উইকেট কিপারের কাছে একটা ক্যাচ ধরা, বোলারের কাছে একটা উইকেট পাওয়া। তো একেকজন মানুষের সফলতার মানদণ্ড একেক রকম। আ তো সেটা তো আসলে একজনের সাথে আরেকজনের কি মিলবে? সেটাই আপনার মতামতটা জানতে চাচ্ছি। আমার কাছে সফলতা মানে হচ্ছে সসম্মানে নিজের কাজ করে যেতে পারা, সেই কাজের স্বাধীনতা পাওয়া, কাজ করতে চাওয়ার স্বাধীনতা পাওয়া এবং সেখান থেকে কাজের মাধ্যমে যে সফলতাটা অর্জন করা যায়, সাকসেসফুলি কোনো একেকটা প্রজেক্ট উদ্ধার করা, সাকসেসফুলি প্রতিটা আ দিন, প্রতিটা চ্যাপ্টার পার করা, এইটাই তো। মানে এর বাইরে আর কি বলব? রিহাদ ভাই, পেনাল্টি রাউন্ডে যাবো কি? হ্যাঁ, যান। ভাই পেনাল্টি রাউন্ডের প্রথম প্রশ্ন, ইন্টারন্যাশনালি আপনার পছন্দের ফুটবলার কি? মানে এটা কোন সেন্সে বলবো? সবাই আমার পছন্দ। আই ডোন্ট হেট ফেভারিট? এনিওয়ান। মানে একজনকে যদি পিক করতে বলি, মানে একজনকে কি হিসাবে পিক করব? তার খেলার স্টাইল, ইচ অ্যান্ড এভরিথিং আপনার ভালো লাগে? ইচ অ্যান্ড এভরিথিং আমার কাউকেই ভালো লাগে। যদি ৫ জনের নাম বলি তাহলে? ৫ জন বললে যদি আপনি টাইমলাইন ধরেন, এখানে অনেক আসবে। মানে এখানে প্রচুর আসবে। আমি তো সেকেন্ড হাফ পর্যন্ত জিতে আসছি, এইজন্য পেনাল্টিতে আপনাকে প্যারা আমি দিবই। ঠিক আছে? তো এখানে এখানে আর কোনো কম্প্রোমাইজ নেই। মানে এখানে এইটার কোনো, মানে আপনি যদি চট করে বলেন কি? হয়তো লিওনেল মেসি। তাহলে কি অপশন দিতে হবে পেনাল্টি রাউন্ডে? আপনার ব্যাপারটা হচ্ছে রোনালদো না মেসি? রোনালদো না মেসি, এই পরীক্ষায় যদি ফেলেন, এই ফ্যাকড়ায় পড়লে এই উত্তর দেয়া খুব কঠিন হয়ে যাবে। না, এখন আপনি বললেন পেনাল্টি রাউন্ডে ছাড় দিবেন আমি না, তো এই জন্য জিজ্ঞাসা আমি করলাম। দুজনের ব্যাপক বড় ফ্যান। এটা অনেকে অনেক সময় বুঝে না। বাট বা এটা আপনার কিন্তু অনেকে, ফেভারিট জার্সি নাম্বার কিন্তু 7। আমার ফেভারিট জার্সি নাম্বার 7। এখন এটা অনেক সময় আমি এটা অনেক সময় অনেককে বুঝাইতে ব্যর্থও হই যে কিভাবে একই মানুষের রোনালদো এবং মেসির প্রতি একই রকম ভালোবাসা থাকতে পারে। এখন এটা আই ক্যান নট হেল্প ইট। আমি ম্যানচেস্টার ইউনাইটেড যেহেতু করি, আমি ম্যানচেস্টার ইউনাইটেডে আমি যখন ফ্যান, রোনালদো যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতছে ২০০৮-এ, যখন রোনালদো উপুর হয়ে মস্কোর ওই মাঠে কাঁদছেন চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে, তো রোনালদোর ওই কান্না দেখে তো আমার কান্না আসছে। আর লিওনেল মেসি যখন বিশ্বকাপ ১৪ বিশ্বকাপ হারলো, তখন মেসির চেহারার দিকে তাকায় তো আমার কান্না আসছে। এখন আমি আই লাভ দেম। ঠিক আছে, আমি দুজনকে ভালোবাসি। একটু এগিয়ে রাখতে হলে মেসিকে এগিয়ে রাখতে হবে হয়তো। কিন্তু কারো প্রতি আমার বিন্দু মাত্র ওই যে থাকে না যে হেইটার মেইটার, আমার কোনো অসম্মান নাই? একদম কোনো, আমি যদি স্পোর্টস জার্নালিস্ট হয়ে কোনো একটা খেলোয়াড়ের প্রতি আমার যদি অসম্মান থাকে, তো আমি আসলে কোনো খেলোয়াড়ের জাতি না, বা খেলোয়াড় বলছি, সরি, স্পোর্টস জার্নালিস্টের জাতি না। হ্যাঁ, মানে কেন আমি কাউকে হিট করতে যাবো? তাহলে রিহাদ ভাই, তাহলে কি এট এ টাইম 2টা গার্লফ্রেন্ড রাখা যায়? এট এ টাইম 2টা গার্লফ্রেন্ড রাখা যায় কি না? এট এ টাইম 4টা বউ রাখা তো যায়। তাহলে ওয়াই নট? না, রাখা যায় না। নৈতিকভাবে রাখা যায় না। আচ্ছা। বাট এট এ টাইম 4টা বউ রাখা যায়। আপনার মতে ওয়ার্ল্ড ওয়াইড হুম। 3 জন স্পোর্টস তারকা অল টাইম অল টাইম, দিয়েগো মারাদোনা। আর 2 জন? মানে এইটার পার্সপেক্টিভটা কি? মানে ওনাদের কি ইমপ্যাক্ট রাখতে হবে?
স্টারের ক্ষেত্রে ইমপ্যাক্টটা রাখতে হবে তার ন্যাশনাল টিমের পারফরমেন্স, ক্লাব পারফরমেন্স, ইচ অ্যান্ড এভরিথিং বা পারফরমেন্সের বিচারে আমার কাছে ক্যারেক্টার হচ্ছে মানে মারাদোনা, আচ্ছা। সাচ আ ক্যারেক্টার। হ্যাঁ, এবং এই যে মারাদোনা, কিন্তু ভাই ম্যারাডোনার কথা যদি বলেন, ওই হাত দিয়ে গোল করাটা কিন্তু খুব কন্ট্রোভার্সি শেষ মুহূর্তে গিয়ে। তো এটাই তো তার ক্যারেক্টারের মানে এইটাই মানে আপনি যখন একটা সিনেমা বানান, ধরেন আপনি ট্যাক্সি ড্রাইভার দেখছেন কিনা আমি জানি না, ট্যাক্সি ড্রাইভারে রবার্ট ডিনিরো কি, গডফাদারে আল পাচিনো কি, হ্যাঁ, বা মার্লন ব্রান্দো কি, তো উনারা মানে একটা মানুষের তো ভালো মন্দ সব থাকবে, মারাদোনা হচ্ছে একটা প্যাকেজ, ইটস কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, উনি যে জায়গা থেকে আসছে ওই জায়গা থেকে আপনি আমি আসলে আমরাও হাত দিয়ে গোল করতাম। তার কাছে তো হাত দিয়ে গোল করার ব্যাখ্যা আছে, আছে না, যে তার কাছে মনে হয়েছে দেখো হিট অফ দ্য মোমেন্ট করেছে, এই কারণেই তো সে মারাদোনা। কোকেন নিয়েছিলেন বলে না তিনি মারাদোনা, মানে মারাদোনা তো অনেক কারণেই হয়েছেন, কিন্তু তার ওই উত্থান বস্তি থেকে বাসা, বাসা থেকে বার্সেলোনা, বার্সেলোনা থেকে নাপোলি, নাপোলি থেকে রাতের আধারে পালিয়ে যাওয়া, মানে এইটা হয় নাকি আর কার? আমি মারাদোনার বই পড়ে মানে খেলার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে দিয়েগো মারাদোনার বই পড়ে, মানে মারাদোনার জীবনী টিবনী পড়ে। বাংলাদেশ ছাড়া প্রিয় দল ফুটবল ইন্টারন্যাশনালে? ওই যে সবই এখন পছন্দের দল, কিন্তু আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনা করি। মায়ের হাতের প্রিয় খাবার? যেমন আমার মায়ের হাতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি ভুনা খিচুড়ি, বাট মাশাআল্লাহ সব কিছু ভালো রান্না করতে পারে। সেই ক্ষেত্রে আপনারটা কী হয়? আলহামদুলিল্লাহ, মানে গরুর মাংস, গরুর মাংস সাদা ভাত দিয়ে। সাদা ভাত, পোলাও। বাংলাদেশের প্রিয় ভ্রমণের জায়গা? সিলেট। ভাই আপনার জন্য একটা কুইজ থাকবে, হুম। কুইজটা অ্যান্সার সঠিকভাবে হলে একটা জার্সি থাকবে, এবং না পারলেও জার্সি থাকবে, সমস্যা নেই। বাট তাহলে আশা, আনসার কেন দেবো? হ্যাঁ, তাহলে আনসার দেবো কেন? মানে আমাদের পক্ষ থেকে একটা গিফট থাকবে, বাট আমরা চাচ্ছি যে কুইজটা আপনি পার করে যান। আচ্ছা ঠিক আছে, মানে খাটায় নেবেন আর কি। আচ্ছা, প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোন দেশে? উরুগুয়েতে। আপনার জন্য আপনার প্রিয় ক্লাবের একটা জার্সি, ম্যানচেস্টার অনেক ইউনাইটেড। ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রিফাত মাসুদ ভাই আমাদের আমন্ত্রণে ক্যাপ্টেন স্কুলে আসার জন্য। অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন অতিথির সাথে, পরবর্তী কোনো নতুন পডকাস্ট চ্যাপ্টারে। আসসালামু আলাইকুম।